হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছিলাম। তার আজকে আমরা 4/12/2025 শিফট নম্বর 2 এর কোশ্চেন সলভ করব এবং চ্যানেলে টোটাল প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে তোমরা আগের ক্লাসগুলি কিন্তু পেয়ে যাবে। যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো। যদি একটি চোঙের উচ্চতা 15 সেমি হয় এবং এর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 169 পাই সেমি স্কোয়ার, তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? চোঙের উচ্চতা মানে এই সমান দেওয়া ছিল 15 সেমি, আর কি দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল। ভূমি মানে মনে করি যদি একটা চোঙ আঁকি এরকম, তাহলে এই যে ভূমিটা, এই নিচের ভূমিটার ক্ষেত্রফল কত? দেখো তাহলে এই যে নিচের ভূমিটা, এর ক্ষেত্রফল কত? 169 পাই। এবার কি চেয়েছে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? একটা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল মানে হলো 2 পাই, এইটা রয়েছে, আর চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই r²h। ওকে, তোমার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল দেখো, এইখান থেকে এইটা আসবে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। দুটো ভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা তো তোমার বক্রতলে যাওয়া যাবে, সমগ্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই r (r+h). ওকে, বোঝা গেল? মানে এই দুটোর ক্ষেত্রফল, তার সঙ্গে এই বক্রতলের ক্ষেত্রফলটা যোগ হয়। বক্রতলের ক্ষেত্রফল কি? এটা 2 পাই r(h). বক্রতলের ক্ষেত্রফল হলো 2 পাই r(h) প্লাস, আর এইটা আর এইটা উপর নিচ, তাহলে 2, এটা হলো পাই r², তাহলে 2 পাই r²। এখান থেকে দেখো 2 পাই r কমন গেছে, 2 পাই r কমন গেছে, ভিতরে পড়ে থাকছে r+h। বোঝা গেল? এটা সমগ্রতলের ক্ষেত্রফল, এটাতেও করতে পারো। এবার দেখো কি চেয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে আর ভূমির ক্ষেত্রফল এটা দেওয়া রয়েছে। তুমি এখান থেকে তুমি আর এর মান বার করে, আর এর মান বার করেও করতে পারো, বা তুমি এই ভূমির ক্ষেত্রফল তো জানো, এখানে প্লাস আছে, প্লাস দিয়ে যদি বলি, কিংবা এখান থেকে আর এর মানও যদি বার করতে চাও, তাহলে কি দাঁড়াবে? আমরা জানি পাই r², যার মান দেওয়া আছে 169 পাই। পাই পাই কেটে যাবে, আর সমান সমান কি দাঁড়াবে? √169, মানে কত আসবে? 13 আসবে। ওকে, আর সমান সমান 13 আসলো। এবার তোমাকে এইচ এর মান বার করতে হবে। ওকে, এইচ এর মান তো দেওয়াই আছে, এইচ এর মান বার করা দরকার, এইচ এর মান দেওয়া আছে। তো তুমি এটা ধরেও করতে পারো, কিংবা উপরটা ধরেও করতে পারো। আমি উপরেরটা ধরেই দেখাচ্ছি, এইচ তো দেওয়াই রয়েছে। তাহলে এখান থেকে কি দাঁড়াবে? 2 পাই মানে হলো 22/7, আর মানে 13, 2 পাই r ইন্টু r+h, মানে 13 আর 15, 5 3 8, 1 রেখে 2 28। এটাকে কাটো, 7 দিয়ে কাটো, 4 7 28। এটা কত পাবে? তুমি যদি ইউনিট ডিজিট গুণ করো, 2 2 4, 4 3 4 12, 4 2 8, শেষে যাবে 8, তাই তো? শেষে 8 একমাত্র অপশন নাম্বার সিতে আছে, সি হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? পরে কোশ্চেন আসো। কি বলেছে? অঙ্কিতা এবং তার মেয়ে অনুশ্রীর বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 50 বছর। ওকে, বা তুমি মাদার প্লাস ডটার লিখে দাও। কত আছে? সমষ্টি হলো 50 বছর। আজ থেকে 5 বছর আগে অঙ্কিতার বয়স অনুশ্রীর বয়সের 3 গুণ ছিল। অনুশ্রীর বর্তমান বয়স কত? ওকে, আজ থেকে 5 বছর আগে অঙ্কিতা, তাহলে এর বয়স কত? এটা এম, মা এটা, তাহলে m-5। আর 5 বছর আগে অনুশ্রীর বয়স কত? অনুশ্রীর বয়স কত আসবে? অনুশ্রীর বয়স আসবে, অনুশ্রী ডি ধরেছি ডটার, তাহলে d-5 বলেছে 3 গুণ ছিল, তাহলে একে 3 দিয়ে গুণ করলে মায়ের বয়স পাবো। এবার করো, m-5 সমান সমান 3d মাইনাস 3 5 15। এখান থেকে m 3d এ পাশে আনো, m-3d সমান সমান 5 অপাশে গেলে কি হবে? তোমার প্লাসে, 5 অপাশে গেলে প্লাস হয়ে যাবে। দেখো তাহলে এখানে পেলাম কি? m-3d পেলাম। m-3d 5 মাইনাস আছে, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে -15 থেকে বাদ দিলে -10 পাবো। ওকে, m-3d হলো -10, m+d 50 পেয়েছি। এখান থেকে তোমার ক্যালকুলেশন হয়ে যাবে। কি চেয়েছে? অনুশ্রীর বর্তমান বয়স, অনুশ্রী কোনটা? তাহলে মেয়ে, ডি এর মান লাগবে। আমি পাচ্ছি m প্লাস, এটাকে ঠিক করে নিও, m+d সমান সমান পাচ্ছি 50, আর এখান থেকে m
-3D সমান সমান -10 পাচ্ছি। আমার ডি এর মান লাগবে, এম কে কাটবো, চিহ্ন পরিবর্তন করো, প্লাস ছিল মাইনাস করো, মাইনাস আছে প্লাস করো, এটা মাইনাস আছে প্লাস করো, এখান থেকে প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে 3 আর 1 4, 4D সমান সমান 50 10 60, 4 দিয়ে কাটো, 4 পনেরো 60, তাহলে ডি সমান সমান কত পেলাম 15। এটাই হবে অ্যান্সার, 15 বছর অনুশ্রীর বয়স, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসো। কি বলেছে, একটি সংখ্যা 2/3-এর 50%-এর 30% যদি 325 হয় তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি এক্সও ধরতে পারো, মনে করো সংখ্যাটি এক্স, এক্সের 2/3 এর মানে গুণ 50% মানে হাফ লেখো ডাইরেক্ট, কিংবা 50/100 লেখো। এর 30%, 30% মানে 3/10 লেখো, কিংবা 30/100 লেখো। 30% যদি সমান সমান যদি 325 হয় তাহলে সংখ্যাটি মানে এক্স এর মান বার করো, ক্যালকুলেশন করো এখান থেকে। এখান থেকে 50 দুগুণে 100, 0 0, এখান থেকে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এই 3 কেটে দাও, তাহলে x সমান সমান 5 দুগুণে 10, 10 দিয়ে কোনাকুনি গুণ করলে 3 2 5 5, আর 10 দিয়ে গুণ করলে একটা শূন্য শুধু পরে যোগ হবে, এটা হবে সংখ্যাটি 3250, যেটা অপশন নাম্বার এতে আছে, 3250। পরে কোশ্চেন আসো। একটি বুক সেলফের মুদ্রিত মূল্য দেওয়া আছে 415, যা এর ক্রয় মূল্যের চেয়ে 33% বেশি। যদি 13% লাভ হয়ে থাকে তাহলে ছাড়ের শতাংশ কত? দেখো, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে মুদ্রিত মূল্য বলেছে কি 33% বেশি, তাহলে মুদ্রিত মূল্য এমপি সমান 133 হবে। সেলিং প্রাইস কত হবে? 13% লাভ, তাহলে লাভ লোকসান ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত হবে? 113। এবার দেখো এখান থেকে এখানে ছাড় কত? ধার্য মূল্যের উপর ছাড় হয়, ধার্য মূল্য 133, বিক্রয় মূল্য 113, ছাড় কত? 3 3 মিলে গেলে 0, 11 12 13 20 ছাড়, কার উপরে? এই 133-এর উপরে। ওকে, বা এখানে তোমার কি চেয়েছে? পার্সেন্টেজে চেয়েছে, এই তাহলে 415 কোনো দরকারই নেই, 133-এর উপর 20 ছাড়, একে কত 100-তে কত? পার্সেন্টেজে চেয়েছে, তাহলে 133-এর উপর 20 ছাড়, একে কত 100-তে কত? গুণ 100, তাহলে 133 সিম্পল ভাগ করে দাও, 20, দুটো শূন্য বাড়লো, 200 আসলো এখানে। তোমার 13 দুগুণে 26 বেশি হবে, একবার যাবে, অপশান দেখেও বুঝতে পারছো, অপশান একটু খেয়াল রাখো। 133, 3 কত হলে 10, 7 হলে, তো এখানের দিকে 13 একে 14, 14 6 20, এটা 6, এখানে 0, এবার কতবার যাবে? তোমার কত হচ্ছে দেখো, 8 13 কত? তোমার এখান থেকে 8 বার তো যাবে না, 5 13 কত? 65, 6 13 78, বেশি হবে, 5 বার যাবে, 3 5 15, 5 13 65, 66 67, 5 বারও বেশি হয়ে যাচ্ছে, তো তোমার 5 বারই সব থেকে কাছে আসছে, মানে 4 বারের 4 14 পয়েন্ট সামথিং আসবে, সেখানে আমি 15ই করতে পারি কাছাকাছি, তাই না? এখানে 66 আছে, ঠিকই আছে, এখানে তো হাতে হাতে 1 ছিল, 3 5 15, হাতে 1, 5 13 65, আগে 66, এবার ঠিক আছে দেখো। ওকে, এখানে পড়ে থাকলো 5, 66 আগে 67 মিলে গেল, তো 15 পয়েন্ট সামথিং, 15 দিয়ে শুরু, একমাত্র বি, বি হলো কারেক্ট অ্যান্সার। এইভাবে অপশন করবে। পরে কোশ্চেন আসো। কি বলেছে দেখো, পরে কোশ্চেন বলেছে, প্রখর এবং রিয়া একসাথে একটি ব্যবসায় 56,700 টাকা বিনিয়োগ করেছিলেন। বছর শেষে মোট লাভ দেওয়া রয়েছে 5,400। প্রখরের লাভ্যাংশ 1,400 হলে প্রখরের বিনিয়োগ কত? দেখো, বছর শেষে যখনই টাইম 1 ইয়ার থাকবে, প্রত্যেকটা ক্লাসে শিখিয়েছি, এটাই ডাইরেক্ট বলি, যখন টাইম 1 ইয়ার থাকবে তখন আমাদের প্রফিট সমান ইনভেস্টমেন্ট, মানে লাভের রেশিও যা, বিনিয়োগের রেশিও তাই। ওকে, তাহলে এখান থেকে লাভের রেশিওই হবে বিনিয়োগের রেশিও। লাভ কত? প্রখর আছে, আর কি আছে? রিয়া আছে। প্রখরের হলো 1,400 টাকা লাভ, আর তাহলে রিয়ার কত? টোটাল লাভ 5,400, বিয়োগ করে দাও 5,400 থেকে 1,400, 0 0, 4 4 মিলে গেলে 0, এটা 4, 4,000, এটাকে রেশিওতে ছোট করো, 0 0 0 0 কাটলে এটা 7 দুগুণি 14, 20 দুগুণি 40, তাহলে 7:20 পাচ্ছি। এটা কি প্রফিটের রেশিও, মানে এটা ইনভেস্টমেন্টের রেশিও। কেন সেম সেম হয় চলো এখানে একটু বুঝিয়ে দিই। দেখো, মনে করো আমরা কি জানি যে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম, টাইম যদি 1 ইয়ার থাকে তাহলে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু 1, একই সঙ্গে যাই গুণ করবো না কেন সেটাই আসবে, তাহলে প্রফিট সমান ইনভেস্টমেন্ট দাঁড়াবে। এখানে যদি 20 হয় তাহলে 20 এর ক্ষেত্রে 20 আসবে, তাহলে সেম সেম আসবে, যখন টাইম 1 ইয়ার বলবে তখন প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও, মানে লাভ আর বিনিয়োগের রেশিও সেম সেম হয়। এখান থেকে করে দাও, আনুপাতিক ভাগারও করতে পারো।
কি চেয়েছে, প্রখরের বিনিয়োগ কত, টোটাল বিনিয়োগ কত, 56700 আনুপাতিক ভাগারে করে দাও, টোটাল কত হচ্ছে 27, আর প্রখর কোনটা, পি মানে এইটা 7, মান বার করো এখান থেকে। তোমার দেখো এটা 27 দিয়ে যাচ্ছে, 27 দুগুণে 54, 2 লাগবে, 27 একে 27, 27 দিয়ে কাটো, 27 দুগুণে 54, 2 লাগবে 56, 27 একে 27, 0 0, তো এখান থেকে 0 0, 7 একে 7, 7 দুগুণে 14, এটা হবে অ্যান্সার, এই টাকাটা 14,700, যেটা অপশন নাম্বার সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে 6,800 এর সবৃদ্ধি মূল 2 বছরে কত হবে? দেখো এখান থেকে 10% মানে 10/100 করো, সিম্পল তোমরা সূত্র ধরেও করতে পারো, তাছাড়া এই প্রসেসে করো। 10% মানে 10/100, 10 দিয়ে কাটলে কত, 10 10কে 100, 1/10 মানে আসল ধরবে 10, আর 10-এ সুদ হলো 1, তাহলে সুদ আসল এ বলি, সুদ আসল হলো 11। এবার 2 বছর বলেছে, দুটো স্কোয়ার করো, 10 স্কোয়ার কত 100, 11 স্কোয়ার 121। এবার দেখো টাকাটা কি বলেছে, এত টাকার, তার মানে 100-র মান, 100-র মানই হলো 6800। দেখো 100-কে 68 দিয়ে গুণ করলে এটা আসে, তাহলে এটাকেও তুমি 68 দিয়ে গুণ করে কি পাবে, সবৃদ্ধি মূল পাবে, মানে অ্যান্সার পাবে। তো এখান থেকে দেখো 8-একে 8, শেষে 8 আসবে, শেষে 8 একমাত্র সিতে আছে, সি অ্যান্সার। কতক্ষণ লাগলো তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো কতক্ষণ লাগলো অঙ্কটা করতে। ওকে, সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তো পুরোটা ক্যালকুলেশন করতে তো বসে যাবে না, এতটাও বোকা নয়। 8-একে 8, শেষে একটা অপশানে আছে সি অ্যান্সার, কনফিডেন্স। কি বললাম, থাম্বেলে লেখা আছে এক্সাম হলে কনফিডেন্স বাড়বে, ঠিক আছে? এবার কনফিডেন্স না থাকলে কি হবে, তুমি এটাকে বসে বসে পাতিয়ে পাতিয়ে গুণ করতে যাবে, তারপরে তুমি দেখবে সেই সি অ্যান্সার করবে, বোঝা গেল? আর আমি যে শেষে দেখছি 8-একে 8, কনফিডেন্স আছে আমার এটাই অ্যান্সার হবে, তো সি অ্যান্সার করে বেরিয়ে যাবে, রেজাল্ট দেখবে সঠিক উত্তর। পরে কোশ্চেন আসো। ডেটা সেট দেওয়া রয়েছে, এর সংখ্যাগুরু মানে সমষ্টি 11, এর সংখ্যাগুরু মানের সমষ্টি 11 এবং এক্স বড় হয় ওয়াইয়ের থেকে, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্ভাব্য ঠিক সম্পর্ক কি হতে পারে? এর সংখ্যাগুরু মানের সমষ্টি 11, মানে এইটার একটা সংখ্যাগুরু মান বেরোবে, এটার একটা সংখ্যাগুরু মান বেরোবে। সংখ্যাগুরু মান কি, মোড, সংখ্যাগুরু মানে কি মোড, মানে যেটা বেশি বার আছে। ওকে, এবার দেখো এক্স বলেছে তোমার ওয়াইয়ের থেকে বড়, ঠিক আছে? তাহলে এক্স এর মান এখানে কি আসতে পারে, দেখো এখানে দুটো 7 আছে, দুটো 3 আছে, তাহলে এক্স এর মান হয় 7 নেবো, নাহলে 3 নেবো, ঠিক আছে? তাই না? এক্স এর মান হয় 7 নেবো, নাহলে 3 নেবো, আর এক্স ওয়াই এর থেকে বড়, তাহলে ওয়াই এর মান তো এখানে তো 3 নিতেই পারবো না, এখানে তো 3-এর কোনো গল্পই নেই, তাই না? এক্স ওয়াই এর থেকে বড় হবে, তাহলে এক্স এর মান তো আমি 3 নিতে পারবো না, তাই না? কারণ এক্স এর মান যখনই 3 নেবে, এক্স ওয়াই এর থেকে ছোট হয়ে যাবে, কারণ ওয়াই এর মান তো 2 কিংবা 1 হতে হবে, তাহলে এক্স এর মান 3 নিলে, কারণ এক্স বড় হতে হবে, তাহলে ওয়াই এর মান কিন্তু আমি 2 কিংবা 1 নিতে পারবো না। কেন নিতে পারবো না, এটাই যখন করবো বুঝতে পারবে। তাহলে এক্স এর মান 7 কনফার্ম, এক্স সমান সমান 7। ওকে, তাহলে 7 3বার বানিয়ে দিলাম, 7 বেশিবার আছে, তার মানে 7ই হলো মোড। ওকে, মোড মানে সংখ্যাগুরু মান। তাহলে ওয়াই এর মান কত দাঁড়াবে, ওয়াই এর মান দেখো তোমার 8 8 দুবার, 4 4 দুবার, তাহলে ওয়াই এর মান হয় 8 একবার নিলে 8 3বার হয়ে যাবে, 8 এখানে মোট পাবো, কিংবা 4 আরেকবার নিলে 4 3বার হবে, 4 এখানে মোট পাবো। কিন্তু ওয়াই এক্স এর থেকে ছোট আছে, তাহলে ওয়াই এর মান 4 নিতে হবে, 8 নিতে পারবো না, ঠিক আছে? এক্স এর থেকে ছোট হতে হবে, এক্স এর থেকে ছোট হলো, বোঝা গেল? ওয়াই এর মান 4 কনফার্ম, এক্স এর মান 7 কনফার্ম। এবার দেখো 7 4-এ কত হচ্ছে, 11 হচ্ছে, বলেছে এদের সংখ্যাগুরু মানের সমষ্টি 11। এবার তুমি 11 বানাও, হ্যাঁ এদের সংখ্যাগুরু মানের সমষ্টি 11, 7 4-এ 11 তো হচ্ছেই। এবার তুমি এবার তুমি এখান থেকে দেখো যে 7 আর 4-এ কত হচ্ছে, 7 8 9 10 11, এটা তো 9 আছে, এটা তো হবেই না যোগফল। এখান থেকে যোগফল 10 আছে, এটাও হবে না। এখান থেকে বিয়োগফল 5 আছে, 7 আর 4 বিয়োগ করলে 5 তো হবে না, 7 আর 4 বিয়োগ করলে 3 হবে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। ভানু গাড়ি চালিয়ে এ শহর থেকে বি শহরে যায়, যদি ভানু তার গাড়িটি স্বাভাবিক বেগের 1/3 বেগে চালায়, তাহলে বি শহরে 50 মিনিট দেরিতে পৌঁছায়। যদি ভানু তার স্বাভাবিক বেগে গাড়ি চালাতো, তাহলে এ শহর থেকে বি শহর পর্যন্ত যেতে কত মিনিট সময় লাগতো? দেখো তোমার ওল্ড আছে, আর কি আছে, নিউ আছে। ফার্স্ট স্পিড লেখো,
স্পিড যদি বলি, ভানুদার গাড়ি স্বাভাবিক বেগের, মানে নিচেরটা হলো স্বাভাবিক 3/1, তাহলে আগে গতিবেগ ছিল 3, এখন চালাচ্ছিল 1-এ। স্পিডের সঙ্গে টাইম রেশিও উল্টে যায়, কেন? কারণ স্পিড বেশি থাকলে টাইম কম লাগবে, আর স্পিড যখন কমে যাচ্ছে টাইম বেশি লাগবে, তাহলে টাইম রেশিও উল্টে যাবে, 1:3 হবে। ওকে, 3:1, 1:3। এবার বলেছে তাহলে কি হচ্ছে, তাহলে সে বি শহরে 50 মিনিট দেরিতে পৌঁছায়। এখান থেকে এখানে দেখতে পাচ্ছি কত, 2 ইউনিট। প্রশ্ন বলেছে 50 মিনিট দেরিতে, তাহলে 2 এর মানই হলো 50, 2 দিয়ে কাটলে কত, 25, 1-এর মান কত পেলাম, 25 পেলাম। এবার আসো, কি বলেছে, যদি ভানু তার স্বাভাবিক বেগে গাড়ি চালাতো তাহলে এ শহর থেকে বি শহরে যেতে কত মিনিট সময় লাগতো। স্বাভাবিক বেগে যদি চালাতো, স্বাভাবিক বেগ কোনটা, এই 3 স্বাভাবিক বেগ। যখন 3 স্পিডে চালাতো তখন টাইম কত লাগতো, 1 লাগতো, তাহলে 1-এর মান লাগবে, 1-এর মান তো 25ই বার করেছি, তো 25 মিনিট হবে অ্যান্সার, যেটা এতে আছে। ওকে, আর যদি নতুন টাইম বলতো, নতুন গতিবেগে চালালে টাইম কত লাগতো, নতুন গতিবেগ 1, টাইম লাগছে 3, তাহলে 3-এর মান বার করতাম, 3 পয়সা 75 উত্তর হতো, কিন্তু আগের টাইমটা চেয়েছে, তো 25 উত্তর। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি ব্যাগের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 76% বেশি এবং এর উপর 54% ছাড় দেওয়া হয়, ক্ষতির শতাংশ কত? ক্রয় মূল্য মনে করো 100, তাহলে ধার্য মূল্য কত, মুদ্রিত মূল্য মানেই ধার্য মূল্য বা মার্কস প্রাইস, 76% বেশি, 176 হবে। সেলিং প্রাইস কত, ধার্য মূল্য উপর ছাড় দেবে, ধার্য মূল্য বা মুদ্রিত মূল্য বা মার্কস প্রাইস একই জিনিস, এটার উপর ছাড় দেবে 54%, মানে 176-এর উপর 54% ছাড় দিলে কত হবে, 54, ওদিকে 100 দিকে 54 বাদ দাও, 54 কত হচ্ছে, 60, 60 ওদিকে 40, 46/100, এটা হবে সেলিং প্রাইস। এখান থেকে ক্যালকুলেশন করো, সেলিং প্রাইসটা আগে বার করো, এখান থেকে যদি কাটো কিংবা এটাকে গুণ করে দাও, কোনো ব্যাপার না, এটাকে গুণ করে দাও, 176, আর এখান থেকে 176 ইন্টু 40 করো একবার, 176 ইন্টু 6 করো একবার, গুণ করে দাও, 0, 4 × 24, 4, হাতে আমার কত 2 রয়েছে, 4 × 68 × 70, এটাকে গুণ করো, কত আসছে, এখান থেকে 6 × 36, 6, হাতে আমার 3 রয়েছে, 6 7 42, 43, 40, 45, সাথে 4 রয়েছে, 6 × 6 = 4, 10, এদেরকে যোগ করে দাও, 6, 5 × 4 = 9, 0, 7 × 1 = 8, এটা পাচ্ছি। তো এখান থেকে 80.96, 9, 6, 100, মানে 2 ঘর আগে পয়েন্ট। এবার দেখো ক্ষতি হচ্ছে না, বলো কতটা ক্ষতি হচ্ছে, 100 থেকে এখানে চলে আসলো, তাহলে 96, এখান থেকে 0, 4, 0, 4 দিয়ে তো একমাত্র বি আছে, বি অ্যান্সার। এখান থেকে কমপ্লিট করি চলো, এখান থেকে 80 আর 81 হয়ে যাবে, 81, 9, 90, 10, 100, 19.04, এটা হলো ক্ষতি, এত পার্সেন্ট লস, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 25% কম, যদি ওয়াশিং মেশিনের দাম 83% বৃদ্ধি পায় এবং টিভির দাম 15% হ্রাস পায়, তাহলে 8টি ওয়াশিং মেশিন এবং 4টি টিভির মোট দামে শতকরা পরিবর্তন কত হবে। চলো এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা সেটাই প্রায় আছে, করা যাক। দেখো কি বলেছে, টিভি লেখো, আর কি লেখো, ওয়াশিং মেশিন লেখো। টিভির দাম যদি 100 হয়, একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দাম আছে 25% কম, ওয়াশিং মেশিনের দাম হবে 75। যদি ওয়াশিং মেশিনের দাম 83% বৃদ্ধি পায়, 75-এর উপর 83% বৃদ্ধি পায়, মানে 183/100 হবে। আর টিভির দাম 15% হ্রাস পাচ্ছে, মানে 100 থেকে 15 বাদ দিলে 15 5 20, ওদিকে 80, 85, 100 থেকে 15 বাদ দিলে 85। তাহলে কি বলেছে, এবার দেখো কন্ডিশনে আসো, তাহলে 8টি ওয়াশিং মেশিন, তাহলে 8টি ওয়াশিং মেশিনের আগে দাম ছিল এখানে গুণ 8, পরে দাম হলো, এটাকে আগে ক্যালকুলেশন করো, এটাকে আগে ক্যালকুলেশনই করে নাও, এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবে তোমার, 25 দিয়ে কেটে দিই, 3 পয়সা 75, 4 পয়সা 100, মানে 4 দিয়ে ভাগ করবে কাকে, 3 3 9, আর 3 8 24, 3 1 3 8 54, এটা আসলো, এটাকে 4 দিয়ে ভাগ করবে, 4 1 4, 14, 3 4 12, 29, 4 7 28, 1, তো 0.25 আসবে, কারণ 4 পয়সা 100 হয়, ঠিক আছে, ভাগ করবে 137, 137.25, এটা আসছে। এবার করো, এবার 8টি ওয়াশিং মেশিনের আগে দাম কত ছিল বার করবে, বর্তমান দাম বার করবে,
আর 4টি টিভির আগে দাম কত ছিল, বর্তমান দাম কত বার করো। 4টি টিভির আগে দাম কত ছিল, 400 টাকা। আর 8টি ওয়াশিং মেশিনের আগে দাম ছিল 5,40, শূন্য 4 রয়েছে, 7,56, 4 60। তাহলে টোটাল দাম কত ছিল আগে, 600 আর 400, 1000। টোটাল দাম ছিল 1000 টাকা। আর বর্তমান দাম কত, এটাকে যদি গুণ করি, 4 5 20, 2 রয়েছে, 4টা 32, 2 34। এটাকে গুণ করো, 5,40, শূন্য 4 রয়েছে, 8 2 16, 4 20, হাতে আমার 2 রয়েছে, 7,56, 7,56, 2 58, হাতে আমার 5 রয়েছে, 3,24, 5 29, হাতে 2 রয়েছে, 8 8, 2 10। তো এর সঙ্গে এটা যোগ করো, তো এখান থেকে এটা যোগ করলে তোমার এখন টোটাল দাঁড়াচ্ছে কত, 8 9 10 11 12 13, হাতে 1, 3 আর 1 4, এটা। তাহলে কি বলেছে, দাম কতটা পরিবর্তন হচ্ছে শতকরা, বার করো পরিবর্তন কত হচ্ছে, এখান থেকে এটা কতটা বাড়ছে বলো, 438 বাড়ছে না, 438 টাকা বাড়ছে কার উপর, এই 1000-এর উপরে বাড়ছে কত, 438। একে কত, 100-তে কত, অ্যান্সার তো তোমরা বুঝেই গেছো, 0 0 কাটবে, 0 0 কাটবে, 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, 83.8, এটা বৃদ্ধি। এটাকে এইভাবেই করতে হবে, কনসেপচুয়াল। এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার, 43.8% কিন্তু বৃদ্ধি পাবে। পরে কোশ্চেন আসো, কি বলেছে, একটি গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল 69% বৃদ্ধি পেলে এর আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো, গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হলো 4πr²। ঠিক আছে, এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তুমি এখান থেকে আর এর মান মনে করো 1, ঠিক আছে, আগে এটা ওল্ড মনে করো, আর এর মান 1। তাহলে এখান থেকে তুমি আয়তন যদি বার করি, আয়তন ওল্ড যদি বলি, ওল্ড ছিল কত, আয়তনের সূত্র, গোলকের আয়তনের সূত্র 4/3 πr³ পাই, আর মানে 1-এর কিউব, তাহলে এটাই থাকলো 1-এর কিউব 1, মানে 1 লিখে রাখো। আর নিউ আয়তন কত দাঁড়াচ্ছে সেটা এখানে বার করব। ঠিক আছে, তাহলে নিউ আর এর মান কত। এবার এখান থেকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আগে কত ছিল বলো, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr²। তাহলে এখান থেকে 4π, আর মানে কত 1, তাহলে 1-এর স্কোয়ার 1ই দাঁড়াবে, তাহলে 4π ছিল, এটা কি হয়েছে 69% বৃদ্ধি পেয়েছে। তাহলে নিউ নিউ পৃষ্ঠতল বা সমগ্রতল একই ব্যাপার গোলকের ক্ষেত্রে, নিউ পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়েছে এখন তোমার 4π ইন্টু 169/100 হয়েছে, 169% বৃদ্ধি। ঠিক আছে, 4 দিয়ে কাটলে 4 পয়সা 100, তাহলে 169 π/25 হয়েছে এখন। তাহলে এখন আর এর মান কত, আর এর মান এখান থেকে বার করতে পারি, 4πr², মানে এটা হলো নতুন আর, মনে করো ক্যাপিটাল আর লিখে দিই, 4π ক্যাপিটাল R² মানেই তো এই তোমার নতুন যে পৃষ্ঠতলে ক্ষেত্রফল সেটা। তাহলে দেখো এখান থেকে পাই তো কেটে যাবে, আর এখান থেকে তোমার R² সমান সমান 169/4 কোনাকুনি গুণ করো, তাহলে আর এর মান কত, 13² 169 হয়, তাহলে এখান থেকে 13 বেরোবে, আর 10² 100 মানে এখান থেকে 10 বেরোবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে রুট হয়ে যাবে, তাহলে 13/10 মানে 1.3 আসবে নতুন আর। ঠিক আছে, তাহলে নতুন আয়তন কত, নতুন আয়তন 4/3 πr³ মানে 1.3 ইন্টু 1.3 ইন্টু 1.3। এখান থেকে হলো তোমার মেন ক্যালকুলেশন, এইটুকুই দরকার। ঠিক আছে, এবার অঙ্কে আসো, টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। একদম স্টেপ বাই স্টেপ কনসেপচুয়াল কিন্তু বোঝাচ্ছি। দেখো এখানে রেশিওতেই বার করো, 4/3 পাই কেটে গেল, 4/3 পাই কেটে গেল, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 10, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে 10, এখান থেকে পয়েন্ট তুলে দিলে 10, তাহলে নিচে 3টে 10 মানে 1000, তাহলে দুপাশে 1000 দিয়ে গুণ করলেই 3টে 10 কেটে যাবে, এখানেও 1000 দিয়ে গুণ করো, 1000 কেটে গেল, 1 2 3টে শূন্য কেটে গেল, তাহলে এখানে ছিল 1000, আর এখন কত, 13² 169 ইন্টু 13 করো, 169 ইন্টু 13, 3 নং 7 7, 2 রয়েছে, 3 × 48, 49 50, 3 নং 7 7, হাতে আমার কত 2 রয়েছে, 3 × 48, 2 50, 1 6 9,
7 9 6 5 11, 1 আর 1 2, 2197। তো এখান থেকে 2197 পাচ্ছি। এখান থেকে তোমার বৃদ্ধি হচ্ছে কত দেখো, তোমার বৃদ্ধি পাচ্ছে, এখানে করি, 1000-এর উপর বৃদ্ধি পাচ্ছে কত, 1197। তাহলে একে কত, 100-তে কত? উত্তর তো এ হবে, বোঝাই যাচ্ছে। তোমার এটা কি করে আসলো দেখো, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে 1 2, 1 2 কেটে দাও, 10 মানে 1 ঘর আগে পয়েন্ট, এখান থেকে করছি 119.7। এটা হলো বৃদ্ধি, এতে আছে। ঠিক আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। একদম বেসিক কনসেপ্ট কিন্তু বোঝালাম এখানে। এবার তুমি নিজে ট্রাই করো, দেখো ক্লিয়ার হয়ে যাবে ধীরে ধীরে। পরে কোশ্চেন আসো, কি বলেছে। একটি ট্রেন যথাক্রমে 81 সেকেন্ড এবং 64 সেকেন্ড, 2492 মিটার এবং 1914 মিটার দৈর্ঘ্যের দুটি সুড়ঙ্গ অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, ট্রেনটি যখন কোনো সুড়ঙ্গকে অতিক্রম করছে, সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গটির দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করবে। ওকে, তাহলে আমরা কি জানি যে ডিস্টেন্স সমান কি স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। এবার তুমি এক কাজ করতে পারো, বা এখান থেকে বলতে পারো স্পিড সমান ডিস্টেন্স, টাইম অবশ্যই গেলে কি ভাগ হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম। গতিবেগ তো টেনেরই, তাহলে গতিবেগ দুটোরই সেম সেম হবে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে বলতে পারি, মনে করো টেনের দৈর্ঘ্য সমান এক্স মিটার। তাহলে তোমার ডিস্টেন্স প্রথমে দাঁড়াবে এক্স প্লাস 2492। ডিস্টেন্স বাই যখনই তুমি টাইম করবে কি পাবে, এটা গতিবেগ পাবে। আবার এক্স প্লাস 1914, এটা কি পেলে, ডিস্টেন্স পেলে। ডিস্টেন্স বাই টাইম কত, 64। ডিস্টেন্স বাই টাইম যখনই করবে গতিবেগ পেলে, দুটো গতিবেগ সমান সমান দাও মাঝে, কারণ দুটোই ট্রেনের গতিবেগ। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, এখান থেকে 64x প্লাস 2492 ইন্টু 64, কারণ তোমার কাটাকুটিতে যাচ্ছে না, এখান থেকে পাচ্ছি সমান সমান 81x প্লাস 1914 ইন্টু 81। এখান থেকে দেখো তোমার এক্সগুলিকে ওপাশে আনি, বা 2492 ইন্টু 64, এটা পাশে আনো, মাইনাস 1914 ইন্টু 81 সমান সমান 81x মাইনাস 64x ওপাশে গেলে। এখান থেকে ক্যালকুলেশন করলে 4 কত হলে 11, 7 4 11, 7 পাচ্ছি, 6 একে 7 2 8, 27x পাচ্ছি। দেখো অ্যান্সার যেহেতু ফ্র্যাকশনে নেই, তো এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে, ঠিক আছে, সেটা তো তোমার 27 দিয়ে কাটতে হবে, তাই না? 27 দিয়ে ভাগ করে তুমি অ্যান্সার পাবে। যদি ইউনিট ডিজিটও ট্রাই করো তুমি, দেখো একটা জিনিস বোঝো, 4 দুগুণে 8 আসবে এখানে, দেখি হয় কিনা ইউনিট ডিজিটে। 4, কারণ শেষের প্রত্যেকটা আলাদা আছে, 4 দুগুণে 8 আসবে এখানে, বিয়োগ গেল, মনে করো বিয়োগ গেল, এখানে 4 একে 4 আসবে। 8-এর থেকে যখন 4 বাদ দেবে, শেষে কত পাবে, 4 পাবে। তাহলে যখন তুমি সেটাকে মনে করো 27 দিয়ে ভাগ করবে, ভাগ করে অ্যান্সার পাবে, তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে শেষে 4 আসে, 7 দুগুণে 14, 4, 4 7 8 আসে। দেখো এখানেও পাচ্ছি 7 দুগুণে 14, 4। তো বি হবে না, ডি হবে না, বুঝে গেলাম, কিন্তু এ আর সি এর মধ্যে তো কনফিউজ হয়ে গেছে। তাহলে এবার তোমাকে ক্যালকুলেশন একটু করতেই হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করো, কিন্তু হ্যাঁ ক্যালকুলেশন তো তোমাকে একটু করতেই হবে। চলো ক্যালকুলেশনই করে দিই। ক্যালকুলেশনের আর কি কি শর্টকাট আমরা এখান থেকে বার করতে পারি ক্যালকুলেশনে, দেখো দুটোর মধ্যে কোনো কিছু কমন যায় কিনা সেটা দেখে নাও, সেটা কেটে দাও, তাহলেও হবে। দুটোর মধ্যে কমন কিছু নিয়ে নাও। দেখো আমি 3-এর ঘরের নামটাই কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে ওপাশের সঙ্গে কাটা যাবে। তো এখান থেকে 24 3 দিয়ে যাবে, 9 10 11, এটা তো 3 দিয়ে যাবে না। তো এখান থেকে 3-এর ঘরের নামটাতেও কিছু পাচ্ছি না, তুমি 92, মানে 4 দুগুণে 8, 3 4 12, 4 দিয়ে যাবে, 14 4 দিয়ে যাবে না। তো এখান থেকে 4ও কিন্তু তোমার কমন যাচ্ছে না, কমন নেওয়ার মতো 2 কমন নিতে পারতে, তাই না? দরকার নেই, চলো গুণই করে দিই তাহলে, তেমন কমন তো পাচ্ছি না। 2492, এর সঙ্গে একবার 60 গুণ করে দিই, 2492 এর সঙ্গে একবার 4 গুণ করে দিই। ঠিক আছে, 0 6 দুগুণি 12, হাতে 1 রয়েছে, 6 নং 54, 55, হাতে 5 রয়েছে,
4 ছক 24, 5 4 9, তাহলে 29 9 হাতে 2 রয়েছে, 6 দুগুনি 12 13 14, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 দুগুনি 8, 4 নং 36 6 হাতে 3 রয়েছে, 4 4 16 17 18 19, 4 দুগুনি 8 হাতে রেখে 9, এখান থেকে 8 6 2 8 9 10 11 12 13 14, 4 হাতে 1, 9 রেখে 10 9 19, 14 রেখে 15, এটা পাচ্ছি। আর আরেকটাই কত পাচ্ছি, 1914 কে তুমি একবার 80 দিয়ে গুণ করো, 1914 কে একবার 1 দিয়ে গুণ করো, তো এখান থেকে 80 দিয়ে গুণ করলে 0 পাচ্ছি, এখান থেকে 0 পাচ্ছি, 4টা 32, 2 হাতে 3 রয়েছে, 8 কে 8 9 10 11 হাতে আমার 1 রয়েছে, তো 8 নং 72 1 73 হাতে 7 রয়েছে, 8 কে 8 সাথে 15, 1914, 1 9 1 4 যোগ করলে কত পাবো, 4 2 আর 1 3 9 আর 1 10 হাতে 1 3 4 হাতে 1 5 15, এই দুটো বিয়োগ যাবে, তাহলে এখান থেকে চলো এখানে বিয়োগ একবারে বিয়োগ করে নিই, তো বিয়োগ 1 5 5 0 3 4 বিয়োগ করলে এখানে 4 4 8, তো এখান থেকে কত পাবো, 4 পাবো, 5 3 8 5 পাবো, এখান থেকে 4 পাবো, 5 4 9 15 পুরো মিলে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি 4 4 5 4, একে যখন কাটাকুটি করব, কাটাকুটি করো, এটা কি 9 দিয়ে যাবে তোমার, 9 দুগুণে 18, 4 নং 36, তোমার 9 দিয়েও কাটতে পারো কিংবা 3 দিয়ে কাটো, 4 4 8 3, এখান থেকে 4 4 8 9 10 11 12, এখানে তো 5 আসছে, তো এইভাবে তো তোমার 27 দিয়ে যায় না, এখান থেকে 7 হচ্ছে, 6 রেখে 7, এখান থেকে 17 পাবে, অপশানে 17-এর মাল্টিপল চেক করতে হতো, এখান থেকে কত আসছে, 6 রেখে 7 ছিল, 7 কত হলে 8, 1 হলে, ঠিক আছে 17 আসবে, ঠিক আছে অপশানে চলো এখানে 17 আসবে, তো 17 মাল্টিপল চেক করলে আসতো না, যখন গুণ থাকবে তখন মাল্টিপলে চেক করবে, ঠিক আছে, এখানে চলো ভাগ করে দাও, 17 যখন ভাগ করবে 4 4 5 4 পাচ্ছ, 17 দুগুণি 34, তো 5 6 0 1 5, তো এখান থেকে 6 বাদ যাবে, 6 7 42, 6 4 10, এখান থেকে কত পাচ্ছ, 34, 17 দুগুণি 34, 262 হবে, সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার, একটু ক্যালকুলেশন করে নেবে, 262 পাচ্ছে। পরে কোশ্চেন আসো, প্রদত্ত অনুপাতে এ এর স্থানে কোন সংখ্যা বসবে, দেখো 180 এ সমান সমান 11/44 আছে, কাটাকুটি যাচ্ছে যেহেতু কাটাকুটি করে দাও, 11 দিয়ে কাটলে 4 পাচ্ছি নিচে, এ মানে কোনাকুনি গুণ করো, কত হচ্ছে 0 4 রং 72, 720 বেরোবে, বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার, এ স্থানে বসবে 720। পরে কোশ্চেন আসো, এটাকে সরল করতে বলেছে, আগে কি ভাগের কাজ, মানে 57.6 ভাগ 4.5 গুণ 1.5 আছে, এখান থেকে ক্যালকুলেশন করো, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, এটা কি 9 দিয়ে যাবে, 6 নং 54, 6 নং 54, 3 লাগবে, 4 নং 36, 5 নং 45, পয়েন্ট তুলে দিয়ে একটা 0, 5 দিয়ে কাটলে 3 5 15, এটাকে কত পাচ্ছি দেখো, এটাকে 5 দিয়ে কাটি, 5 দিয়ে তো 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6 2 দুগুণি 4 32, 5 দুগুণি 10, তাহলে এখানে এখানে পাচ্ছি 32 ইন্টু 3 বাই 5 সমান সমান, জিজ্ঞাসা চিহ্নর জায়গায় মনে করে এক্স ইন্টু 1-এর 5, 5 5 কেটে দাও, তাহলে এখান থেকে এক্স সমান সমান পাচ্ছি 3 দুগুণি 6 3 তিরিক্ষে 9 96, তো 96 অ্যান্সার, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে, একটি জলের ট্যাঙ্ক প্রাথমিকভাবে 1 দশমাংশ পূর্ণ ছিল, 1 দশমাংশ পূর্ণ ছিল, পাইপ এ ট্যাঙ্কটিকে 6 মিনিটে খালি করতে পারে, যখন পূর্ণ ছিল তারপরে দেখো বলেছে যে পাইপ এ ট্যাঙ্কটিকে 6 মিনিটে খালি করতে পারে, যেখানে পাইপ বি ট্যাঙ্কটিকে 30 মিনিটে পূর্ণ করতে পারে এবং পাইপ সি ট্যাঙ্কটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে, ট্যাঙ্কটি পূর্ণ করার জন্য পাইপ এ বি সি একসাথে খোলালে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি করতে কত সময় লাগবে, দেখো প্রথমে 1/10 পূর্ণ ছিল, এটাকে খালি করে, ওকে, এটাকে খালি করে দিল, এটাকে খালি করে কে খালি করলো, এটাকে এ খালি করে, এ 6 মিনিটে, তাহলে 1/10 করছে 6 মিনিটে, তাহলে এক অংশ তোমার খালি করে কত মিনিটে, এক অংশ খালি করে
এটা পূর্ণ ছিল, এটাকে খালি করে 6 মিনিটে, তাহলে এক অংশ খালি করবে কত, বেশি লাগবে। মানে তুমি ঐকিক নিয়মেও যদি করো তাহলে 1/10 6 মিনিটে, তাহলে এক মানে 6/1/10 ভাগ উল্টে গুণ উপরে 10 চলে যায়, মানে 60 মিনিট লাগবে, বেশি মিনিট লাগবে। ওকে, খালি করতে। এবার করো, এবার এটাকে খালি করে দিল, এবার টোটালটা খালি আছে, এবার পূর্ণ করবে কোন কনসেপ্টে, এ হলো খালি করছে 60 মিনিটে টোটাল খালি করতে পারে টোটালটাকে, আর বি হলো পূর্ণ করে টোটালটাকে 30 মিনিটে পূর্ণ করতে পারে, আর সি হলো টোটালটাকে 40 মিনিটে পূর্ণ করতে পারে। পূর্ণ প্লাস দাও আর খালিটাকে মাইনাস দাও, এগুলি লসাগু করো। দেখো লসাগু বোঝাই যাচ্ছে 120 হবে, কারণ যেটা পড়ো তার ঘরের নামটা পড়ো, ছোটগুলি দিয়ে মিলে গেলে সেটাই লসাগু। 60কে 2 দিয়ে গুণ করলে 120 পাচ্ছে, 120 সবগুলি দিয়ে যায়, তাহলে এখানে 2 পাবো। 30কে 4 দিয়ে গুণ করতে হবে, আর 40কে 3 দিয়ে গুণ করলে 120। এবার দেখো দুটো প্লাসে আছে আর একটা হলো খালি করছে, এ মাইনাসে আছে, মানে 4 3 7 পূর্ণ করছে, তার থেকে 2 বাদ দিলে 5, এটা হলো পার, কি বলেছে পার মিনিটে, তাই তো, তাহলে পার মিনিটে, কারণ একটা তো খালি করছে, -2 হবে, 4 3 7 -2 5 ইউনিট পূর্ণ করছে পার মিনিটে, তাহলে টোটাল করতে হবে 120, কারণ এখন তো টোটালি খালি আছে, টোটালটাকে পূর্ণ করতে হবে। পার মিনিটে পূর্ণ করে 5 ইউনিট, তাহলে 120 ইউনিট পূর্ণ করতে 120/5 মিনিট লাগবে। ভাগ করো, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 4 5 20, 24 মিনিট লাগবে, যেটা আমার অপশন নাম্বার ডিতে আছে। ওকে, ডি হলো এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে, 3টি পেনের দাম 5টি পেন্সিলের দামের সমান। 5টি পেন এবং 3টি পেন্সিলের দাম 34 হলে 3টি পেন এবং 5টি পেন্সিলের দাম কত হবে। দেখো 3টি পেনের দাম মানে 3 পেন সমান সমান 5টি পেন্সিল, 3 পেন সমান সমান 5 পেন্সিল, আর কি বলেছে 5টি পেন 5 পেন প্লাস 3 পেন্সিল, পেন্সিল সমান সমান 34 টাকা দাম। 3টি পেন এবং 5টি পেনের দাম কত হবে, 3টি পেন এবং 5টি পেন্সিলের দাম, 3টি পেন আর 5টি পেন্সিলের দাম কত হবে সেটাকে বার করো। এখান থেকে তুমি যে কোনো একটা দাম আগে বার করে নাও, ঠিক আছে। দেখো 3টি পেন মানে 5টা পেন্সিল, ঠিক আছে, যে কোনো একটা দাম বার করে নাও, তাহলেই আসবে। বা এখান থেকে তুমি রেশিও করলেও হবে, পেন বাই পেন্সিল করো, পেন বাই পেন্সিল সমান 5/3, তাহলে এটাকে যদি সাধারণ পাতে এক্স ধরো, একটা হবে 5x আর একটা হবে 3x, পেন মানে 5x, তাহলে 5 5 কত হচ্ছে 25x, আর পেন্সিল মানে হলো 3x, তাহলে প্লাস 3 3 9x পাচ্ছি, সমান সমান 34। ওকে, তো এখান থেকে 9 5 14, 2 আর 3, 34x সমান সমান 34, 34 দিয়ে 34 কাটবে, এক্স এর মান কত 1, এক্স এর মান 1 হলে যার 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 দাম তাড়াতাড়ি, তাহলে পেনের দাম হলো 5 টাকা আর পেন্সিলের দাম হলো 3 টাকা, কারণ এক্স একে এক্স, তোমার এক্স এর মানে 1, তাহলে 3 1 3 5 1 5। এবার কি বলেছে দেখো, 3টি পেন, তাহলে পেন এটা 3টে হবে, 3 5 15 টাকা আসলো, আর 5টি পেন্সিল, পেন্সিল 5টা হবে, তাহলে 3 5 15 আসলো, টোটাল 15 প্লাস 15 টোটাল 30 টাকা লাগবে। ওকে, 3টি পেন ও 5টি পেন্সিলের দাম টোটাল 30 টাকা, যেটা বিতে আছে। ওকে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এটাকে সলভ করতে বলেছে। দেখো আগে তোমার ভাগ তো আছেই, যেখান থেকে শুরু করবে করো, 35x এর কিউব ওয়াই স্কোয়ার জেড বাই 7xy4 ভাগ মানে নিচে গুণ করে দাও 25xy-2z, এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে যখন ভাগ করবে 7 দিয়ে কাটলে 5 7 35, এখান থেকে এক্স যখন কাটবে এই একটা এক্স কেটে দাও, এই একটা এক্স কেটে দাও, দুটো এক্স কেটে দাও, তাহলে এখান থেকে এক্স 3টে আছে, তাহলে এখান থেকে থাকবে কত, দুটো চলে গেলে একটা এক্স থাকলো, ঠিক আছে, একটা এক্স থাকলো, ভালো কথা। এখান থেকে জেড একটা আছে, এখানে জেড একটা আছে, উপরেও একটা আছে, জেড জেড কেটে দাও। এখান থেকে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াইয়ের পাওয়ার 4 আছে, তাহলে ওয়াই স্কোয়ার কেটে দাও, এখান থেকে ওয়াই স্কোয়ার থাকবে, এখানে 5 আছে, 5 5 25, উপরে কি থাকলো, উপরে তো এক্স থাকছেই,
আর নিচে থাকছে ওয়াই স্কোয়ার, আর এখানে ইন্টু ওয়াই মাইনাস টু, ঠিক আছে, আর একটা 5 আছে, ইন্টু 5, এটা দাঁড়াচ্ছে। এবার দেখো যখনই -2 থাকবে তখন এটা কি উল্টে যাবে, উল্টে গেলে কি দাঁড়াবে, তাহলে 1/ওয়াই স্কোয়ার যাবে, তাহলে এটা উল্টে গেলে ওয়াই স্কোয়ার উপরে চলে যাবে, তাহলে x/ওয়াই স্কোয়ার ইন্টু 5 উপরে চলে যাবে ইন্টু ওয়াই স্কোয়ার। এবার দেখো ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে x/5 হবে অ্যান্সার। x/5 সিতে আছে, x/5 সি হলো কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো আর একটা সরল আছে, x² প্লাস 10x প্লাস 25, এটা দেখো বোঝাই যাচ্ছে বীজগণিতের একটা সূত্রে, মানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি a² প্লাস 2ab প্লাস b²। এটা কি করে হচ্ছে বুঝিয়ে দিই, দেখো আমি যদি x প্লাস 5 ধরি, তার স্কোয়ার সমান সমানই তো x² প্লাস 2ab মানে কত 2x, 5 দুগুণি 10, তাহলে 10x, 2ab তাহলে 5 দুগুণি 10x প্লাস b² মানে 5² 25 আসলো। তাহলে এটা মানে কত x প্লাস 5 তার স্কোয়ার বাই এক্স প্লাস 5 মাইনাস 5, এখান থেকে থাকলো কি, এটা কেটে যাবে, এখান থেকে একটা থাকলো, তাহলে এক্স প্লাস 5 মাইনাস 5 প্লাস 5 মাইনাস 5 কেটে গেল, এক্স অ্যান্সার, ঠিক আছে, যেটা সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, নিম্নোক্ত কোন সংখ্যাটি 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য, মানে এই তিনটে লসগু দ্বারা বিভাজ্য হতে হবে, কিংবা তুমি একটা জিনিস দেখো 21 21 7 দিয়ে যাবে, এটাকে যদি 7 দিয়ে দেখো, 7টা 11 দিয়ে চেক করলেও হতো, চলো 7 দিয়ে যখন ধরেছি 7 দিয়ে চেক করে দিই, 7টা 56, 57 58 59 60 40, তো 5 7 35, 35 আর 5 40 56, 7টা 56 7 দিয়ে যাবে, এটা 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 6 7 দিয়ে যায় না, এটা হবে না, এটা 4 7 28 2 লাগবে, 22 3 7 21 16 7 দিয়ে যাবে না, দুটোর মধ্যে একটা হবে। তো এবার 11 চেক করো, 11 মানে এক ঘর বাদ দিয়ে দেখবে এবং তারপর বিয়োগ করবে, এক ঘর বাদ দিয়ে যোগ করা আগে, 2 দুগুণি 4, 2 আর 2 4, আর 1 আর 1 2, তাহলে 4 মাইনাস 2 যখন করবে 2 আসবে, এটা 11 মাল্টিপল না, 11 মাল্টিপল হতে গেলে বিয়োগ করে 11 অথবা 0 হতে হবে, এটা 11 মাল্টিপল না, তাহলে বি উত্তর। দেখো 6 এর এখানে 0, 6 এর এখানে 0, 6 বিয়োগ 6 0 আসছে, 11 দিয়ে যাবে, ওকে, 11 দিয়ে চেক করলেও পারতে, যা ইচ্ছা। পরে কোশ্চেন আসো, আর কিংবা সিম্পল যদি একদম পুরো মাধ্যমিক লেভেলে করতে চাও তো এগুলি লসও করবে, লসও দিয়ে ভাগ করে দেখবে, ওকে, এই প্রসেসটা বেস্ট, বিভাজ্যতার নিয়মে করে যাবে। কি বলেছে দেখো, একটি মই একটি দেয়ালের গায়ে হেলান দিয়ে আছে, দেয়াল থেকে মইটির পাদদেশ এতটা দূরত্বে আছে, ঠিক আছে, দূরে রয়েছে এত সেমি, ঠিক আছে, এত সেমি দূরত্বে রয়েছে তোমার 1115.4705, যাই হোক আছে একটা ডেটা, ঠিক আছে, এবং মইটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, মইটি দেয়ালকে কত উচ্চতায় স্পর্শ করেছে, ভূমির সঙ্গে যখনই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা যখন 60 ডিগ্রি, আমরা কি জানি যখন 60 ডিগ্রি হয় তখন এখানে 1 যাবে, এখানে √3 যাবে, এখানে কি যাবে 2 যাবে, এটা শিখিয়েছি হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেনে। যদি হাইট অ্যান্ড ডিস্টেন্সের বেসিক ক্লাস চাও, পুরো একদম 15 মিনিটের একটা ভিডিও বানাবো হাইট অ্যান্ড ডিস্টেন্স ক্লিয়ার, ওকে, তো কমেন্ট বক্সে কমেন্ট করো, তো এখানেও বুঝিয়ে দিচ্ছি tan 60 ডিগ্রির মান কত √3, তাহলে tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে √3/1 যাবে, এটা যদি √3 হয় এটা যদি 1 হয় তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে অতি বার করতে পারবে, অতি মানে কত, অতি মানে √ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে √3 ইন্টু √3 3, তাহলে এখান থেকে কত পাচ্ছি 3, আর এখান থেকে +1, 3 আর 1 4, 4 হলো 2 স্কোয়ার, তাহলে অতি হলো 2, বোঝা গেল, অতি মানে হলো √ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এবার দেখো বলেছে দেয়াল থেকে মইটির পাদদেশ এত দূরে রয়েছে, মানে এই একের মান কত দেয়া আছে 1115.4705, আমার কি চেয়েছে, তাহলে মইটি দেয়ালকে কত উচ্চতায় স্পর্শ করেছে, মানে এই হাইটটা চেয়েছে, ঠিক আছে, কত উচ্চতায় স্পর্শ করেছে, এইটার দেয়াল, এটা মই কাত করা আছে, এই উচ্চতা এই হাইটটা চেয়েছে, ওকে, এটা কত, তাহলে √3 মান বার করো, এটা হলো √3, একের মান এটা হলে তাহলে √3 মান কত হবে 1115.4705 ইন্টু √3, এখান থেকে পাচ্ছি
15.4705 ইন্টু √3 মান কত 1.732। দেখো এত তো ক্যালকুলেশন করা সম্ভব না, তো মোটামুটি আমি 17 অবধি নিয়ে করো। তো এখান থেকে 1115 নাও, আর এখান থেকে 17 নাও, ঠিক আছে, এ দুটোকে গুণ করো। তো এখান থেকে ডাইরেক্ট করো 5 × 85 হাতে আমার কত 8 রয়েছে, 17 17 প্লাস 8, 8 সাথে কত 15, 25 পাচ্ছি, 25 5 হাতে আমার 2 রয়েছে, 17 17 18 19 সাথে 1, 17 17 18। দেখো 1895 তোমার, আর এখানে 17 নিয়েছি, মানে 1.7 ছিল, তাহলে এক ঘর আগে পয়েন্ট, তাহলে 1895-এরও বেশি হবে। দেখো 1895 বেশি হবে, কারণ আমি পুরোটা তো নিইনি, ঠিক আছে। 1895-এরও যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই এটা হবে, কারণ এটা 1800-র কম, 1800-র কম, 1800-র কম, একমাত্র বেশিতে আছে এ। এইভাবে কিন্তু কাছাকাছি অ্যান্সার তোমাকে বার করতে হবে। আর যদি অ্যাকুরেট থাকতো, যেমন 1896, 95, 94 এরকম থাকলে তো টোটাল গুণ করতে হতো, ঠিক আছে। তো এ হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একজন জিমন্যাস্টিক কোচের 14 জন জিমন্যাস্টিক আছে, এদের এবং তাদের উচ্চতা সেমি নিম্নরূপ দেওয়া রয়েছে। এই ডেটা সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান কি, সংখ্যাগুরু মান হলো মোড। মোড মানে কি, কোনটা বেশি বার আছে, কোনটা বেশি বার আছে বার করো, অপশন ধরে ধরে করো। 173 কবার আছে, একবার, বুঝবে আমার সঙ্গে সঙ্গে খোঁজো, দুবার, দুবার, তিনবার, তিনবার, চারবার, 173 4বার আছে, যেটা বেশি বার আছে সেটা অ্যান্সার। 172 দেখি একবার, দুবার, দুবার, 172 দুবার, এটা হেরে গেছে, হবে না। 163, 163 তো আমি দেখতেই পাচ্ছি না, বাদ দিয়ে দাও। 178, 178 একটা পেয়েছি, দুটো পেয়েছি, আর দেখতে পাচ্ছ, আর তো আমি দেখতে পাচ্ছি না। তো 178 দুটো, এটা হবে না। সব থেকে বেশি বার আছে কত, 173, 1 2 3 4বার, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, ত্রিভুজ পি কিউ আর এর বাহুগুলি দেওয়া রয়েছে, কিউ আর বাহুর উপর লম্ব উচ্চতা কত। দেখো পি কিউ আর, তোমার যেটার উপর লম্ব উচ্চতা চেয়েছে সেটাকে চলে নিচে রাখি, এটাকে পি ধরো, এটাকে কিউ ধরো, এটাকে আর ধরো। পি কিউ, পি কিউ কত আছে 25 সেমি, আর পি আরও আছে 25 সেমি। কিউ আর, কিউ আর আছে 40 সেমি। এখান থেকে কি চেয়েছে, বলেছে কিউ আর বাহুর উপর লম্ব উচ্চতা, এই হাইটটা চেয়েছে। দেখো এটাও 25, এটাও 25, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। সমদ্বিবাহু ত্রিভুজের যখন এই বিন্দু থেকে যখন লম্ব টানবো ভূমির উপর, দুটো সমানভাবে ভাগ করবে, মানে এটা যদি 20 হয় এটাও 20 হয়, ঠিক আছে। তাহলে এই হাইটটা বার করো, এটাও 20 হলে এটাও 20, তাহলে দেখো আমি শুধু এইটুকু নিয়ে কাজ করি, মানে এইটুকু নিয়ে যদি কাজ করি, তাহলে এখানে এটা 20 পাবো, এটা 25 পাবো, এই হাইটটা চেয়েছে, ঠিক আছে। বা তুমি এটাকে যদি টিপলেট ধরেও করো, এখান থেকে 25 পেলে, এখান থেকে 20 পেলে, তাহলে ছোট করলে কত তোমার, এটা দেখো 5 আসলো, 4 আসলো, তাহলে এটা যদি 3 হয়, তাহলে দেখো এটা যদি 3 হয়, 3 5 4 একটা টিপলেট আছে, একটা টিপলেট আছে, তাহলে দেখো 25-এর থেকে 5 দিয়ে গুণ করলে, এটার থেকে 5 দিয়ে গুণ করলে, তাহলে এটা 15 আসবে, মানে বি অ্যান্সার হবে। টিপলেটে করো, কিংবা পিথাগোরাসের উপপাদ্য করো, অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, অতি স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা লম্ব স্কয়ার সমান সমান অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, মানে কি তোমার এটা করবে 25 স্কয়ার 625, 625 থেকে 400 বাদ দিলে কত, 625, এর থেকে 400 বাদ দিলে 225 পাবে, 225 15 স্কয়ার। সিম্পল পিথাগোরাসের উপপাদ্য করো কিংবা টিপলেট করো, ওকে, 15 হলো অ্যান্সার, এই হাইটটা। পরে কোশ্চেন আসো, শীতল তার মাসিক বেতনে 60% পারিবারিক খরচে ব্যয় করে, সমস্ত খরচের পর তার কাছে অবশিষ্ট অর্থরাশির পরিমাণ এটা, তার মাসিক বেতন কত। 60% ব্যয় করছে, তাহলে থাকছে কত 40%, টোটাল 100, 40% সঞ্চয় করছে, 40% মানই হলো 33200। 1%-এর মান কত, কাটো, 0 0 কাটো, 4 দিয়ে কাটতে পারো, 4 32, 33-তে 1 লাগবে, 3 4 12, 830, 830। আমার কি লাগবে, মাসিক বেতন মানে 100%, 100%-এর মান কত, 830 × 100,
100 মানে দুঘর আগে 100 মানে দুটো শূন্য বাড়বে, 830 দুটো শূন্য বাড়াও, এটা হলো তার মাসিক বেতন। মাসিক বেতন 100% ছিল, 60% খরচ করলো, 40%-এর মান প্রশ্নে দেওয়া আছে। অবশিষ্ট যেটা 1% মান কত, তার মাসিক বেতন 100% ধরেছি, 100%-এর মান কত বার করো, সিম্পল, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। ক্লাস কেমন লাগছে? ভালো লাগলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, নাহলে তো পরের ক্লাসগুলির নোটিফিকেশন পাবে না। কি বলেছে দেখো, একটি পণ্যকে নির্দিষ্ট দামে বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের প্রকৃত শতাংশ কত? দেখো, বিক্রয় মূল্যের উপর 25% লাভ, ঠিক আছে, মানে সেলিং প্রাইস এখানে তুমি 100 ধরবে, আর কস্ট প্রাইস কত, বিক্রয় মূল্যের উপর 25% লাভ, তাহলে ক্রয় মূল্য কিন্তু কম হবে। লাভ মানে কি, কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করা। বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য হবে 75, তাহলে 25% লাভ হচ্ছে। এখান থেকে দেখো ডিফারেন্স 25, বিক্রয় মূল্যের উপর যেহেতু বলেছে সেই কারণে বিক্রয় মূল্যকে 100 ধরলাম। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ কত, তাহলে 75-এ লাভ কত, এখান থেকে এখানে 25 লাভ, 75-এর উপর 25, একে কত, 100-তে কত, এখান থেকে ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটো, 3 পয়সা 75, 100/3 মানে কত, 3 33 99, 33.33 হয়, 100/3 মানে ডাইরেক্ট তো অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, 33.33, 100/3 মানে 33.33, এটা তো তোমরা এমনিতেও পার্সেন্টেজে তোমরা ডাইরেক্ট মনে রাখো। বি হলো কারেক্ট অ্যান্সার। 3 33 99, 1 থাকে, আবার 100 আসবে, আবার 3 যাবে, আবার 3 যাবে, চলতে থাকবে। পরে কোশ্চেন আসো, লাস্ট কোশ্চেন, 25টা কোশ্চেন তোমাদের গ্রুপ ডিতে থাকে। আজকে আমরা 4/12/2025 সেকেন্ড শিফট করলাম, নেক্সট দিন আমরা থার্ড শিফট করব। কি বলেছে 25 নম্বর, এ এবং বি একসাথে কাজ করে একটি কাজ 5 দিনে করতে পারে, বি একা একই কাজ 10 দিনে করতে পারে, এ একা কাজটির দ্বিগুণ কাজ কত দিনে, দ্বিগুণ কাজ করতে কতদিন সময় নেবে। শর্টকাট শেখায় আগে, তারপরে বেসিক কনসেপ্ট তো শেখাই, দুটোই শেখাই। শর্টকাট যদি বলি কি করবে, 5 দিন আর বি একা 10 দিনে, দুজনে একসাথে 5 দিনে আর এ 10 দিনে, টোটাল দুটোকে গুণ করে 5×50, এটা হলো টোটাল কাজ। যেহেতু এখানে দুজন আছে এখানে একজন আছে, তাহলে দুটোকে বিয়োগ করলে কি পাবে, এ পাবে। দুটোকে যদি বিয়োগ করো, তাহলে দুটোকে বিয়োগ করলে কত পাচ্ছি, 5-এর থেকে 10-এর থেকে 5 বাদ দিলে 5, যেহেতু দুজন একসাথে আছে একটাই, তার জন্য বিয়োগ। 10-এর থেকে 5 বাদ দিলে 5, এ একা কাজটির দ্বিগুণ কাজ, তাহলে এই কাজকে 2 দিয়ে গুণ করো। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5×10=50, তো 10 দুগুণি 20 দিন লাগবে, যেটা বিতে আছে। এবার কনসেপ্ট শেখো, শর্টকাট শিখে নিলে এবার বেসিক কনসেপ্ট শেখায়, কনসেপ্টে মন দাও। কনসেপ্ট যদি বলি, এ প্লাস বি আছে 5 দিনে করে, আর বি হলো 10 দিনে করে, দুটো লসও করবে, দেখো 10 আসছে, 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 10কে 10 দিয়ে ভাগ করলে 1। এখানে যেহেতু এ প্লাস বি 2 আছে আর বি হলো 1 আছে, তাহলে এ মানে কি, এ প্লাস বি থেকে বি বাদ দিয়ে দাও, 2-এর থেকে 1 বাদ দিলে 1, এটা করছে হলো পার ডে, কে করছে, এ। টোটাল করতে হবে কত, টোটাল করতে হবে যে কাজ আছে তার দ্বিগুণ কাজ করতে হবে এ কে, তাহলে টোটাল কত করতে হবে, 10 × 20, পার ডে করছে 1 ইউনিট করে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, 20 দিন লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। ক্লাস ভালো লাগলে লাইক করে দাও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকো, তাহলে কি হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের নোটিফিকেশনের আপডেট আমি দিয়ে দিই, কোনো চাকরির নোটিফিকেশান, ফর্ম ফিল আপের নোটিফিকেশান A to Z হোয়াটসঅ্যাপে তোমাদেরকে প্রোভাইড করে দিই। হোয়াটসঅ্যাপ চ্যানেলও খোলা আছে, চ্যানেলেও জয়েন্ট হতে পারো। চ্যানেলে কি হয়, চ্যানেলে তোমার নাম্বার কেউ দেখতে পারবে না, আর গ্রুপে তোমার নাম্বার কেউ দেখতে পারে, ঠিক আছে। তবুও যদি গ্রুপে জয়েন্ট হওয়ার পর যদি কোনো ফ্রড কল আছে, যদি কোনো ফ্রড কল তোমাকে কেউ করে, ঠিক আছে, তাহলেও আমাকে জানাবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হয়, আমি ক্লাসের পিডিএফটা প্রোভাইড করতে পারি সেখানে, ওকে। কারণ হোয়াটসঅ্যাপে তোমরা কি সবসময় অ্যাক্টিভ থাকো, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা প্রোভাইড করে দিই, এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিই। আর এই ইউটিউব চ্যানেলে কি আসে, ক্লাস আসে, ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো। আশা করি এখনই, ওকে, আশা করি করে দিয়েছো অলরেডি, ঠিক আছে, না করে থাকলে এখনই করে দাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, থার্ড শিফট 4 ডিসেম্বর 2025-এর।